তো কি কি হবে না এখন কিউ কিউ দেখো দেখো যে কোনো রাশির আমরা প্রথমে আগে তোমাদের টপিকটাই শেখাও 9 ক্লাসের টপিকটা, মানে আমরা 9 ক্লাসের টপিকটা দিয়ে যে সংখ্যা কোন জিনিসগুলো বলা হয়, যে বাস্তব সংখ্যা এই জিনিসগুলো তোমারও কাজ দেবে, তুমি টেনশন নিও না, মানে 10 ক্লাসে ওই জিনিসগুলো কাজ দেবে যে তোমাকে চিন্তা হবে সংখ্যাগুলো। তো প্রথমে যেটা হচ্ছে বাস্তব সংখ্যাটাকে আমি একটু ছোট্ট করে ডিসকাস করি, মানে এটাও কিন্তু সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, যে নাম্বার, ঠিক আছে, নাম্বার যেটাকে বলি আমরা যে সংখ্যা, ঠিক আছে। তো তার আগে যেটা আমাকে জানতে হবে যে সংখ্যা আর একটা জিনিস আছে নাম যেটা অঙ্ক, সংখ্যার অঙ্কর মধ্যে পার্থক্য কি। তোমরা এর আগে অঙ্কগুলো করেছো 8 ক্লাসে, বুঝতে পেরেছো? তোমার সমস্যা হচ্ছিল যে স্যার সংখ্যা কোনগুলো আর অঙ্ক কোনগুলো, তুমি কি করছো সোজা বসো। তাহলে সংখ্যা এবং অঙ্কর মধ্যে পার্থক্য কি, যে ধরো আমরা কোন একটা সংখ্যা এটা লিখলাম, এই যেটা, বুঝতে পেরেছো কি বললাম 12, এই 12টাকে বলা হয় সংখ্যা, 11টাকে বলা হয় সংখ্যা, 13টাকে বলা হয় সংখ্যা। তাহলে অঙ্ক কোনগুলো? 11/12 অঙ্ক কোনগুলো? অঙ্ক 11 12 13 কি হলো বুঝতে পারলে? অঙ্ক 11 12 13 আমরা এইটাকে বলা হয় একটা অঙ্ক, এইটাকে বলা হয় একটা অঙ্ক, এইটাকে বলা হয় একটা অঙ্ক। তার মানে একটা হচ্ছে একটা অঙ্ক, দুইটা হচ্ছে একটা অঙ্ক, এখানকার হচ্ছে একটা হচ্ছে একটা অঙ্ক, তিনটা হচ্ছে একটা অঙ্ক। বুঝতে পারলে কি বলে না? হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেল না? তো এবার ধরো যে আমরা এক অঙ্কের সংখ্যা কোনগুলো এবং দুই অঙ্কের সংখ্যা কোনগুলো এবং তিন অঙ্কের সংখ্যা কোনগুলো। তাহলে এক অঙ্কের সংখ্যা মানে 1 থেকে 9 পর্যন্ত, দুই অঙ্কের সংখ্যা মানে 10 থেকে 99, তিন অঙ্কের সংখ্যা বলতে 100 থেকে 999। এবার যদি বলা হয় এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 9। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 10। বৃহত্তম সংখ্যা কি? 99। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 100। আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আর এই সংখ্যাগুলো হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে এক অঙ্কের হচ্ছে 1, দুই অঙ্কের হচ্ছে 10, তিন অঙ্কের হচ্ছে 100 ক্ষুদ্রতম সংখ্যা। আর হচ্ছে এক অঙ্কের হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, আর হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়, তাই তো? 4টা নয় হলো, হ্যাঁ বুঝতে পারলে? এবার আমাদের যেটা জানতে হবে যে ধরো একটা সংখ্যা, আমরা এই যে সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলোর মধ্যে সাপোজ ধরো আসবে না, ধরো এই যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটার মধ্যে এই যে 1টাকে বলা হয়, এটাকে লিখতে পারা যায় কি করে বলতো? 10 + 2, এটা তাই তো? তার মানে আলটিমেটলি একটা হচ্ছে কি বলতো, এখানে হচ্ছে একটাকে বলা হবে দুই অঙ্কের সংখ্যা। কি বললাম? দুই অঙ্কের সংখ্যা। তাহলে এই দুই অঙ্কের পজিশনে আছে, তার জন্য এটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। আর হচ্ছে এটা কি আছে ডান দিকে? 2। দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি এটাকে আরো ভালো করে লিখতে চাও তাহলে এরকম হবে যে একের সঙ্গে গুণ হচ্ছে 10, মানে দুই অঙ্কের জন্য 10, আর দুইটা হচ্ছে এক অঙ্কের, তার জন্য হচ্ছে 2 এর সাথে 1 গুণ। তাহলে আলটিমেটলি এরকম আসবে যে 10 + 2 আসবে। বুঝতে পেরেছো? যদি তুমি নাও ধরো 21 নাও, তাহলে কি হবে বলো তো? 2 × 10 প্লাস হচ্ছে 1 × 1, তাহলে হচ্ছে 20 প্লাস হচ্ছে কত? 1। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 21 মানে এরকম হচ্ছে 21ই হবে। বুঝা গেল? হ্যাঁ, তাহলে যেটা বাম দিকে থাকবে, যদি দুটো সংখ্যা থাকে তাহলে বাম দিকেরটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা না, দুই অঙ্কের অঙ্ক, দুই অঙ্ক মানে কি বলা হয় এটাকে? মানে না, মানে এটা হচ্ছে এক অঙ্ক, মানে এটা হচ্ছে দুই অঙ্কের একটা সংখ্যা। কি বললাম? দুই অঙ্কের একটা সংখ্যা। হ্যাঁ, তাহলে হচ্ছে দুই অঙ্কের সংখ্যা এটা। তো এই দুই অঙ্কের সংখ্যা, এই দুই অঙ্কের সংখ্যাটাকে, আচ্ছা এবার আমরা অঙ্ক এবং সংখ্যাটা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমাদের টপিক আর এটা না, অঙ্ক আর সংখ্যাটা, আমি তাহলে জাস্ট সংখ্যার অঙ্কের মধ্যে পার্থক্যটা বুঝাতে চেয়েছিলাম। আমাদের মেন টপিক যেটা, সেটা হচ্ছে যে আমরা সংখ্যা শিখবো। কি শিখবো? সংখ্যা। তাহলে সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়। কি? দুটো ভাগে ভাগ করা হয়। সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কি? বাস্তব। একটাকে বলা হয় বাস্তব সংখ্যা, আর একটাকে বলা হয় অবাস্তব। এই বাস্তব সংখ্যাটাকে নাম দেওয়া হয় কি? রিয়াল নাম্বার। কি বলা হয়? রিয়াল নাম্বার।
আর আরেকটা কি বলতো অবাস্তব সংখ্যা, যেটাকে আমরা কি নাম দেব, ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তো আমাদের এটা পাঠ নেই, আমাদের দরকারও নেই, বুঝেছো? এটা তোমরা 10 ক্লাস পর্যন্ত পাবে না, এটা পাবে একমাত্র কখন গিয়ে, এটা তোমাদের নেই, এটা হচ্ছে ক্লাস 11 আর হচ্ছে 12 এর জন্য এটা, বুঝে গেল? তাহলে তোমাদের জন্য এটা ক্লোজ চ্যাপ্টার। আমরা শিখবো কি, রিয়েল নাম্বার, তাই তো? এই যে রিয়েল নাম্বারটা আমরা শিখবো। তো রিয়েল নাম্বারের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, কি বললাম, রিয়েল নাম্বারের মধ্যে বিভিন্ন ভাগগুলো রয়েছে। যেমন ধরো রিয়েল নাম্বারকে যদি ভাঙি আমরা, তাহলে দুটো পার্টে ভাগ করতে পারি। কি, দুটো পার্টে ভাগ করবো। প্রথমে রিয়েল নাম্বারকে কিভাবে ভাগ করতে হবে, দুটো পার্ট। একটাকে বলা হয় রেশনাল নাম্বার, আর একটাকে বলা হয় ইরেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বারকে কি বলা হয়, রেশনাল নাম্বারটা কি বলা হয়, যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা কি বলা হয়, মূলদ সংখ্যা। তাহলে কি বলা হয় একটাকে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে এটাকে বলা হয় কি, নাম্বার। আর এটা কি বলা হয়, অমূলদ অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যাকে লেখা হয় কিভাবে, ইরেশনাল নাম্বার। ক্লিয়ার হলো কি হলো না? বুঝতে পেরেছো? এবার রেশনাল নাম্বার কোনগুলো বলা হয়, যেগুলো আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কি বললাম, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে কি বলা হয়, রেশনাল নাম্বার। তাহলে পি বাই কিউ আকারে কোন সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় সেটা দেখতে হবে আমাদের। তো পি বাই কিউ আকার মানে এর সংজ্ঞাটা কি হলো বলো তো, সংজ্ঞাটা কি হলো, লেখা দরকার আছে, যে সব সংখ্যাকে মনে করো, যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং যেখানে যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0। বুঝা গেল? তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে কি নট ইকুয়াল টু 0, তাকে কি বলা হয়, মূলদ সংখ্যা। আর যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝা গেল? হ্যাঁ, এবার আমাদের জানতে হবে যে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়। তার মানে আমরা দেখলাম যে এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো পড়লো, বুঝা গেল? তো প্রথমে এই মূলদ সংখ্যার মধ্যে যদি উদাহরণ বলি আমরা, তাহলে এর হচ্ছে উদাহরণ যদি বলতে চাও, তাহলে উদাহরণগুলো কি কি হচ্ছে বলো তো, 1 2 3 3/4 5/6 এরকম সংখ্যাগুলো হচ্ছে, 6/7। বুঝতে পেরেছো কথা? হ্যাঁ, এর মধ্যে দশমিক সংখ্যাগুলো চলে আসবে। তুমি যদি লিখো যে 0.5 মানে হাফ, বুঝতে পেরেছো? দশমিক দাও তাহলে 5/10, তার মানে কি হাফ হয়ে গেল, মানে ভগ্নাংশ সংখ্যা চলে আসলো। তাহলে যদি বলো যে আমি এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে কি করে প্রকাশ করব, তাহলে এই সংখ্যাটা হচ্ছে উপরেরটাকে বলা হবে পি আর নিচেরটাকে বলা হবে কিউ। দেখো তো, তার আগে পূর্ণ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে ভাঙা যায় না। কি বললাম, যে সংখ্যাগুলো ভাঙা অবস্থায় থাকবে না, মানে যেমন 1 2 3 4 5 করে ডট ডট করে চলতে থাকবে একদম ইনফিনিটি পর্যন্ত। এবং হচ্ছে 0 থেকে ডান দিকে, মানে -1 -2 -3 আমরা আসছি পূর্ণ সংখ্যাটা দেখাবো আমরা। তাহলে পি বাই কিউ আকারে এটা প্রকাশ করা গেল। এবার তুমি বলবে যে স্যার 2 কে কি করে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে হচ্ছে 2/1। কোন একটা সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাটা নিচে আমরা 1 দিলে তার এফেক্ট কিছু পড়ে না, বুঝা গেল? তাহলে এখানে হচ্ছে পি মানে হচ্ছে 2 আর কিউ মানে হচ্ছে 1, তাহলে যে কোনো সংখ্যাকে লিখতে হবে না, নিচে কিন্তু 0 হবে। এবার পূর্ণ সংখ্যা বলেছে কিন্তু কিউটাকে বলেছে নট ইকুয়াল টু 0, মানে 0 হবে না। এই কারণে পূর্ণ সংখ্যা যদি আমরা দেখতে চাই তাহলে এটা হলো, তারপরে আমরা দেখি পূর্ণ সংখ্যা কোনগুলোকে বোঝানো হয়। তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে এটুকু, বুঝতে পারলে? তাহলে আমরা আলটিমেটলি এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি, মূলদ সংখ্যার ভাগটাই দেখবো। কি দেখবো, মূলদ সংখ্যার ভাগটা দেখবো। তাহলে মূলদ সংখ্যা দেখো যে মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা উদাহরণগুলো দেখলাম আমরা। তো মূলদ সংখ্যাগুলোর মধ্যে কি পড়ছে, তাহলে মূলদ সংখ্যাগুলোর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে, বইটা একটু খুলে দাও, চারটা একটু দেখুন, চার দিয়ে বই একদম অসুবিধা। তুমি কি করছো, এই চারটা আছে দেখো। মূলদ সংখ্যার মধ্যে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কি বললাম, তাহলে মূলদ সংখ্যা দুটো ভাগ করছে, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা।
পূর্ণ পূর্ণ সংখ্যা, ইংরেজিতে বলা হয় একে ইন্টিজার। ইম্পর্টেন্ট, তোমাদের পড়ানো হয়নি কিন্তু, ভালো করে বুঝো। তারপরে হচ্ছে আরেকটা বলা হয় কি ভগ্নাংশ, বুঝা গেল? ভগ্নাংশটাকে বলা হয় ফ্র্যাকশন। এটাকে কি বলা হয়? ফ্র্যাকশন। এটাকে বলা হয় ফ্র্যাকশন, আর এটাকে বলা হয় ইংরেজি টার্মগুলো মনে রাখবে, ইন্টিজার। ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো, ভগ্নাংশ মানে বুঝতে পেরেছি আমরা যে যেগুলো সংখ্যা হচ্ছে 2/3, 4/5, ঠিক আছে? এবার ভগ্নাংশের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর একটা লব হয় আকারে যেটা দেখতে পাবো সেটা একটা ভগ্নাংশ, বুঝা গেল? এবং ভগ্নাংশকে আবার বাবা কটি ভাগ করা হয়? ভগ্নাংশ হচ্ছে কয় প্রকার হয়? ভগ্নাংশ কয় প্রকার হয়? 3 প্রকার। 3 প্রকার কি কি? এক নম্বর হচ্ছে আমরা এটাতে পরে আসছি, এটা একটু দেখে না জাস্ট ছোট করে, যে একটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর 2 নম্বরে হচ্ছে অপ্রকৃত, আর 3 নম্বরে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ, বুঝা গেল? এটা হচ্ছে মূল ভাগ, ঠিক আছে? আরো এটাকে বলা হয় যে ভগ্নাংশের মধ্যে 4 নম্বর যেটা ভাগ হয় সেটা হচ্ছে বলা হয় দশমিক ভগ্নাংশ। কি বলা হয়? দশমিক ভগ্নাংশ, বুঝা গেল? তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এই তিনটাকে জেনে থাকি, ঠিক আছে? কিন্তু দশমিকটাও কিন্তু একটা ভগ্নাংশের মধ্যেই পড়ে। কেন? দশমিককেও লব হার আকারে লেখা যায়, দশমিক উঠালে ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল, মানে আলটিমেটলি কোনো একটা ভগ্নাংশকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি, বুঝা গেল? এবং দশমিকটাকে ভগ্নাংশে কনভার্ট করতে পারি, বুঝা গেল? তো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ভগ্নাংশেরই পার্ট, বুঝা গেল? কিন্তু নর্মালি যেটা আমরা ভাগ জেনে থাকি সেটা হচ্ছে এই তিনটা ভাগ, বুঝা গেল? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হয়? প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হয়? যে সব সংখ্যার আচ্ছা, লব ভগ্নাংশ মানে আমরা জানি যে লব আর হর আকারে থাকবে। কি বললাম? লব আর হর আকারে থাকবে। তাহলে কোনো একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে দেখতে পাবো? লব এবং হর আকারে দেখতে পাবো। তো লব এবং হর আকারে যদি দেখতে পাই, তো লবের মধ্যে যে লব যদি কি হয়? ছোট হয়। কি বললাম? লব, তাহলে লব যদি ছোট হয় আর হরটা যদি বড় হয় তাহলে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? প্রকৃত ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ দিলাম, তাহলে আমরা লিখতে পারবো 4/5, তাহলে হচ্ছে 4/5, বুঝা গেল? ক্লিয়ার হলো? কোনো সমস্যা আছে? নেই। এবার অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উল্টোটা, মানে হচ্ছে লবটা কি হবে? বড় হবে, হরটা ছোট হবে। তাহলে একটা উদাহরণ বলে দাও। তাহলে হচ্ছে 5/4, এটাই উল্টা করে দিলাম। ক্লিয়ার হলো? কোনো সমস্যা আছে? না। হ্যাঁ, বুঝতে পারছো জিনিসগুলো? এবার মিশ্র ভগ্নাংশের মধ্যে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ এরকম আকারে থাকে যে মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা থাকবে সামনে। কি বললাম? একটা পূর্ণ সংখ্যা সামনে থাকবে। যদি আমরা একটা উদাহরণ দিয়ে লিখতে চাই তাহলে দেখো 1 2 3 এরকম ভাবে থাকবে। ক্লিয়ার হলো? তো অ্যাকচুয়ালি হচ্ছে এর মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা কি বলতো? একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা থাকবে সামনে, আর লব এবং হর আকারে যেটা পাবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি পাবো? প্রকৃত ভগ্নাংশ। এটা কখনো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হবে না, বুঝতে পারলে? এটা কখনো অপ্রকৃত ভগ্নাংশ হবে না। তাহলে হচ্ছে সামনে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে একটা, আর হচ্ছে কি যে লব এবং হর যেটা আকারে সেই সংখ্যাটা পাবো ভগ্নাংশটা, সেটা সেই ভগ্নাংশটা কেমন হবে? সেই ভগ্নাংশটা হচ্ছে কি না, প্রকৃত ভগ্নাংশ হবে। কিটা হবে? প্রকৃত ভগ্নাংশ। মানে লব ছোট হবে, হর বড় হবে, বুঝা গেল? তাহলে এটা মিশ্র আমরা বলতে পারবো যে যদি বলা হয় মিশ্রটা কেমন হবে? মিশ্রটা কেমন হবে বলতে পারবো? তাহলে মিশ্রটা হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা থাকবে আর ওটা প্রকৃত ভগ্নাংশ লব হবে। বুঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার হলো? কি হলো? হ্যাঁ, কোনো সমস্যা আছে? নেই। এবার দশমিক যেটা বলছিলাম, যে দশমিক হচ্ছে 0.5 হতে পারে, 0.6 হতে পারে, এই সবগুলো হতে পারে। ক্লিয়ার? এবার এই সংখ্যাটাকে কেন ভগ্নাংশের মধ্যে রাখা হয় না? এই জন্য আমরা 3টা পার্টকে ধরি এবং ভগ্নাংশটাকে রাখি না। এই জন্য 4 নম্বরটাকে বাদও দিই। কেন বাদ দিয়ে এটাকে এটা ভগ্নাংশের মধ্যে রাখতে পারি না? কারণ